একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় পড়াশোনা করছো। তো আজকে আমরা তোমাদেরকে সৃজনশীলের অংশ নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছিলাম। আজকে সৃজনশীল প্রশ্ন কয়েকটি আমি লিখে দিচ্ছি, তোমরা সাজেশন হিসাবে এই সৃজনশীল প্রশ্নগুলা লিখে রাখো। তো আমার হাতে সমস্যা হওয়ার কারণে আমি বাম হাতেই যতটুকু পারি লিখছি, একটু একটু লিখবো, বাকি অংশ তোমাদেরকে বলবো, তোমরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং উঠাবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রথমে একটি সৃজনশীল লিখছি, তোমরা লিখবে। নিচের চিত্রটি লক্ষ্য করো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি লিখেছি নিচের চিত্রটি লক্ষ্য করো বা চিত্র দুটি লক্ষ্য করো। প্রথমে একটা বক্স আমি আঁকছি, বক্স লক্ষ্য করো, এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে ওখানে আরেকটা আমি বৃত্তাকার একটা বস্তু আঁকছি। বৃত্তাকার বস্তুটির মাঝখানে প্লাস, আর আমরা এটাকে কিউ দ্বারা প্রকাশ করব, আর বাইরের অংশ হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে কিউ আর এটাকে আমরা ইলেকট্রন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটি বক্সের মতো এঁকে এটাকে আমরা এম ধরলাম, আর ওইটা হচ্ছে একটি পরমাণু, এটা হচ্ছে একটি পরমাণু। তাহলে আমরা উদ্দীপকে একটি চিত্র এঁকেছি। চিত্রটির প্রথম অংশ একটি বক্স আকারে দিয়েছি, আর ডান পাশের অংশটি একটি পরমাণু, প্লাস দিয়েছি মাঝখানে। দেখো একটি বৃত্তের মাঝখানে আরেকটি নিউক্লিয়াস, এই প্লাসটাকে দিয়ে কিউ চিহ্নিত করেছি, তোমরা বুঝে নিতে হবে এটা হচ্ছে মূলত নিউক্লিয়াস। আর বাইরে তোমরা জানো ইলেকট্রনটা অবস্থান করে। এখন এটার আলোকে আমরা একটি সৃজনশীল কোশ্চেনের 4টি অংশ লিখছি। প্রথম প্রশ্ন, অরবিট কি? পরের প্রশ্ন, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি প্রথম অংশটিতে লিখেছি অরবিট কি, তোমরা লেখাটা বুঝো এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তাহলেই হবে। খতে লিখেছি হিলিয়ামের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য, ব্যাখ্যা করো, অর্থাৎ অনুধাবন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আবার বলছি, আমি মুছে ফেলবো এটা। ক লিখেছি অরবিট কি, আর খ লিখেছি হিলিয়াম প্লাস উপরে এর ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য, ব্যাখ্যা করো। এবার আমরা চলে যাই গতে। লিখবে উদ্দীপকের ইলেকট্রনের
কৌণিক ভরবেগ শিক্ষার্থীরা লক্ষ্য করো, গতে লিখেছি উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে করবে এটা। হিন্টস, সূত্রটা হচ্ছে mv r is equal to nh by 2s পাই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কৌণিক ভরবেগ নির্ণয় করতে হলে আমরা mvr is equal to nh by 2s পাই এটা ব্যবহার করব, এবং আমাদের বের করতে হবে mvr এর মান, কারণ কৌণিক ভরবেগ কথাটির অর্থ হচ্ছে mvr আর nh by 2s পাই। তো সেক্ষেত্রে আমরা এই মানগুলি বসিয়ে আমরা এটা সমাধান করব। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আবার গতে আমি লিখেছি উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমি হিন্টস দিয়েছি mvr is equal to nh by 2s পাই। তো তোমরা মনে রাখবে n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা। তাহলে তোমাদেরকে অঙ্কটা আমি একটু দেখাই দিচ্ছি। এখানে n is equal to 1 ধরবে, কারণ একটি শক্তি স্তর। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার নির্দিষ্ট মান আছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার। তোমরা একটু লক্ষ্য করো, আমি কি লিখেছি, h is equal to 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড। আর আরেকটা মান আমাদের করতে হবে, সেটা হচ্ছে পাইয়ের মান। আমাদের সবারই জানা পাই সমান 3.1416। তো শিক্ষার্থীরা অঙ্কটা কিভাবে করবে, মান বসিয়ে দাও। n এর মান 1 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, নিচে 2 ইন্টু 3.1416। তাহলে শিক্ষার্থীরা এটার মানটা আমরা বের করব, মান হবে 1.0548, 1.0548 ইন্টু আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমি এটার সমাধানটা করে দিলাম তোমাদেরকে। তো সেই ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, আমি কি লিখেছি। কোশ্চেন গতে ছিল উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমি হিন্টস হিসাবে লিখে দিয়েছিলাম mvr is equal to nh by 2s পাই, সূত্রটা তোমরা প্রয়োগ করবে। কিন্তু যেহেতু আমি অঙ্কটা পুরো করে দিয়েছি, এখন আর হিন্টস নেই, সরাসরি আমরা লিখবো হিন্টসের জায়গায়। আমরা জানি বাংলায় লিখবো কৌণিক ভরবেগ mvr is equal to nh by 2s পাই। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে mvr এটা কিন্তু আমরা বোর্ডের কনসেপ্টে শিখেছি। বোর্ডের দ্বিতীয় কনসেপ্টে ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রভাব, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা nh by 2s পাইয়ের গুণিতক। অর্থাৎ আমরা জানি mvr is equal to nh by 2s পাই। সেক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি n এর মান 1 দিয়েছি, n এর মান 1 দিয়েছে। কারণ কি, আমরা উদ্দীপকের দুটি চিত্রের দিকে লক্ষ্য করি। ডান দিকের চিত্রটিতে তোমরা দেখবে পরমাণুটিতে মাঝখানে একটা প্লাস দিয়ে বাইরে কিউ দিয়েছে, কিন্তু এই প্লাসের বাইরে কিন্তু একটা শক্তি স্তর দেওয়া হয়েছে যেখানে একটি ইলেকট্রন আছে। তাহলে এইটা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এখানে প্রথম শক্তি স্তর, অর্থাৎ n এর মান 1। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি h এর মানটি, তোমরা লক্ষ্য করো, এটা এমসিকিউতে আসে। h এর মান h is equal to 6.626 into 10 to the power minus 34 জুল ইন্টু সেকেন্ড। আমি আবার বলছি, ছোট হাতের জি ইন্টু সেকেন্ড, জে ছোট হাতের জে ইন্টু সেকেন্ড। আর পাই আমরা সবাই জানি পাই হচ্ছে একটি ধ্রুবক,
যার মান হচ্ছে 22/7, ভাগ করলে আমরা পাই 3.1416। তারপরে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি NH এর মান বসিয়েছি উপরে, আর 2 পায়ের মান 2 তো আছেই, পায়ের মানটা বসিয়েছি। বসানোর পরে যে রেজাল্টটা পেয়েছি তোমরা একটু ক্যালকুলেশন করে এটা চেক করবে ঠিক আছে কিনা। 1.0548 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড, অর্থাৎ কৌণিক ভরবেগ বের করার জন্য এই নিয়মটা ফলো করব এবং এই সূত্রটাকে দিয়ে আমরা করব। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যাও আজকে শিখলাম যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা গয়ের একটি অংশ আছে সেটি আমরা লিখি। গতে গয়ের অংশটি লেখা হয়েছে। এবার ঘতে চলে যাই। উদ্দীপকের আলোকে আমরা আরেকটা প্রশ্ন করব, সেটাকে আমরা বলি উচ্চতর দক্ষতা। এই ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ঘ, এম কণার সাহায্যে এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ঘতে আমি যে বিষয়টি লিখেছি তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই ক্ষেত্রে আমি উত্তরটা নিয়ে একটু আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি পরীক্ষাতে প্রায় আসে। বলা হচ্ছে এম কণা, তবে এম কণার ভিতরে একটি কথা আমরা স্পষ্ট করে লিখব, এম কণাটাতে আসলে কি আছে। এম কণাটা হচ্ছে আলফা কণা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই বক্সের ভিতরে যে বিষয়টা উল্লেখ করেছি সেটা হচ্ছে আলফা কণা। তাহলে এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য করব, এম কণাটা কিন্তু আলফা কণা, স্পষ্ট করেই বলা আছে এম কণা। এম কণা দিয়ে আমরা বুঝবো আলফা কণা। তো আলফা কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। অর্থাৎ কিউ বস্তুটি, এখন তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা একটি পরমাণু যে উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকের মাঝখানে প্লাস দেওয়া। তাহলে প্লাস দিয়ে তোমরা কি বুঝতে পারছো? প্লাস দিয়ে বুঝতে পারছো, আমরা জানি পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্লাস চিহ্নটি দিয়ে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ প্রশ্নটাতে বলা হচ্ছে এম কণার সাহায্যে, অর্থাৎ আলফা কণার সাহায্যে কিউ বস্তুটি মানে হচ্ছে নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। তাহলে আমরা এই বিষয়টার উত্তর কিভাবে করব একটু আমি আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। উদ্দীপকের এম কণাটি হলো আলফা কণা। আমরা উত্তর লেখার সময় কিভাবে লিখব আমি প্রথম অংশটা একটু আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। উদ্দীপকের এম কণাটি আলফা কণা এবং কিউ বস্তুটি নিউক্লিয়াস। অর্থাৎ আমরা প্রথমে যদি এই অংশটি ধরতে পারি তাহলে আমরা বুঝে নিব কিউ বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস আর এম কণাটি হচ্ছে আলফা কণা। প্রথমে যখন আমরা এটা আইডেন্টিফাই করব,
এটা আমার জ্ঞান হয়ে গেল, অর্থাৎ এবার আমরা অনুধাবন করে প্রয়োগ করব, তাহলে উচ্চতর দক্ষতায় পৌঁছতে পারবো। তাহলে এখানে যে বিষয়টা এখন আমরা লিখব যে উদ্দীপকের এম কণাটি আলফা কণা এবং কিউ বস্তুটি নিউক্লিয়াস। সুতরাং আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে, তোমরা যে কোশ্চেনটি সরাসরি পড়েছো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটি বর্ণনা করো এবং এই পরীক্ষা থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া যায়, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কথাগুলি লিখব তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমরা সেই বিষয়টা একটু উল্লেখ করছি। তাহলে শুরু করব আমরা এইভাবে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা সমূহকে একটি পাতলা সোনার পাত যার পুরুত্ব 0.000 cm উপর নিক্ষেপ করেন। তাহলে আমি আবার বলছি, আলফা কণাকে একটি পাতলা স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। তাহলে আমি আবার বলছি, 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা সমূহকে একটি পাতলা স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করেন। এরপরে তোমরা যে অংশটি লিখবে সেটা হচ্ছে, তিনি সোনার পাতলা বা স্বর্ণের পাতলা পাতের পিছনে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটি গোলাকার পর্দা রাখেন, অর্থাৎ আবরণটা থাকবে জিঙ্ক সালফাইডের একটি পর্দা রাখেন। এই পরীক্ষায় তিনি লক্ষ্য করেন কি? তোমরা একটু লক্ষ্য করো, কি লক্ষ্য করেন? যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দার উপর আলফা কণিকা যদি পড়ে তাহলে আলোক ছটা সৃষ্টি হয়, অর্থাৎ আলোর ছটা মানে অনেকগুলি একটা আলোর একটা সমন্বয় ওখানে ঘটে। কিসের উপরে? জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দার উপরে আলফা কণা যদি আপতিত করা হয় তাহলে আলোক ছটা সৃষ্টি হয়। এভাবে প্রায় 99% আলফা কণাই স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অর্থাৎ মাঝখানে নিউক্লিয়াস আছে কিন্তু তার বাইরের সবগুলি জায়গা কিন্তু ফাঁকা। তাহলে এই অবস্থায় প্লাসের বাইরের যে জায়গাটা পুরো ফাঁকা, এখন এদিক দিয়ে যখন জিঙ্ক সালফেটের পর্দার উপর দেখা যায় আলফা কণাটা প্রয়োগ করা হয়, তখন 99% আলফা কণাই স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কারণ কি? কারণ প্লাস মাঝখানের যে অংশটা, এই অংশটা ছাড়া নিউক্লিয়াসের বাইরের পুরো জায়গাটাই ফাঁকা, ফলে এদিক দিয়ে জিঙ্ক সালফেটের পর্দার উপর আপতিত হয় এবং তখন জিঙ্ক সালফেটের পর্দাকে আলোকিত করে, সাইড দিয়ে চলে যায় এবং আলোকিত করে। কারণ আগেই বলেছি যে আপতিত হলে আলোক ছটা সৃষ্টি করে, ফলে জিঙ্ক সালফাইড এর পর্দার উপর যদি আপতিত হয় তাহলে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করে এবং স্বর্ণপাত গুলা 99% ভেদ করে চলে যায়। কিন্তু কিছু সংখ্যক আলফা কণা কি করে? তাদের পথ থেকে এদিক সেদিক বেঁকে যায় এবং প্রায় প্রতি 20,000 কণিকার মধ্যে একটি কণিকা সোজা বিপরীত দিকে ফিরে আসে। তাহলে বিষয়টি লক্ষ্য করো, উনি যখন আলফা কণাগুলি প্রয়োগ করেন এই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দার উপরে, তখন নিউক্লিয়াসের বাইরের 99% আলফা কণায় কি হচ্ছে? সোজা চলে যাচ্ছে, অর্থাৎ পুরো জায়গাটা ফাঁকা থাকার কারণে সোজা চলে যায়। কিন্তু 20,000 কণার মধ্যে একটি কণা দেখা যায় পুরোপুরি বেঁকে যায়। এর কারণ কি? কারণ আলফা কণাটা আসলে আমি বলেছিলাম যে আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম পরমাণু। তাহলে ধনাত্মক চার্জ যদি মাঝখান দিয়ে যায় আরেকটা ধনাত্মকের সাথে, তাহলে কি হবে? আমরা স্বাভাবিকভাবেই জানি ধনাত্মক আরেকটা ধনাত্মককে বিকর্ষণ করবে, তো বিকর্ষণ করার ফলে পুরো বেঁকে যায় এবং বিপরীত দিকে ফিরে আসে। এই সকল পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা দেন। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যে কথাটি বললাম যে আলফা কণার সাহায্যে আমরা যদি নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করতে চাই তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে এর অস্তিত্ব প্রমাণ করেন। কিভাবে? আমরা বলেছি আলফা কণা যদি জিঙ্ক সালফাইডের পর্দার উপর ফেলা হয় তাহলে জিঙ্ক সালফাইড ওই পর্দার উপর আপতিত হয়ে আলোক ছটা সৃষ্টি করে এবং এখান দিয়ে 99% আলফা কণাই পুরো সোজা চলে যায়। এর কারণ হচ্ছে নিউক্লিয়াসের বাইরে পুরো স্থানই ফাঁকা, এর প্রমাণ, সেই জন্যই সোজা চলে যাচ্ছে। কিন্তু 20,000-এর মধ্যে একটি কণা দেখা যায় পুরোপুরি বেঁকে যায়, তার মানে মাঝখান দিয়ে যখন আলফা কণাটা যায়
তখন কি হচ্ছে, নিউক্লিয়াসের সাথে আলফা কণার বিকর্ষণ হয়, বিকর্ষণ হওয়ার কারণে পুরোপুরি বেঁকে যায়। এখন তখন বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে কতগুলি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তগুলি কি? 1 নাম্বার, যেহেতু 99% আলফা কণিকায় স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু তিনি সিদ্ধান্ত নেন পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তাহলে শিক্ষার্থীরা, আমি যে কথা বলছিলাম, 1 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে যে 99% আলফা কণাই পুরোপুরি সোজা চলে যায়, অর্থাৎ মাঝখানের জায়গাটায় প্লাস আছে, অর্থাৎ নিউক্লিয়াস আছে, বাকি পরমাণুর পুরো জায়গায় ফাঁকা, ফলে সোজা ভেদ করে অধিকাংশ ফাঁকা স্থান থাকার কারণে সোজা চলে যায় এবং এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। তাহলে কি সিদ্ধান্ত? এবং এই ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে, তবে ইলেকট্রন আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। শিক্ষার্থীরা মনে রাখবে, এখানে সম্ভাবনা যে ইলেকট্রন থাকতে পারে, তবে এই ইলেকট্রন যে থাকে, এই ইলেকট্রনটা আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, এটা তিনি লক্ষ্য করেন। 2 নম্বর সিদ্ধান্তে তিনি বলেন, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তাই এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাসুজি ওই আলফা কণা অপেক্ষা বহুগুণ ভারী কোনো কিছুর সাথে সংঘর্ষে পতিত হয়েছে বা তার দ্বারা বিকশিত হয়েছে। অর্থাৎ যেহেতু মাঝখান দিয়ে আলফা কণাটা যখন যায় তখন সোজা পুরোপুরি বেঁকে যায়, তার মানে আলফা কণার চাইতেও বহুগুণ ভারী কোনো একটি কিছুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেই জন্য সে পুরোপুরি বেঁকে যাচ্ছে। তার মানে নিউক্লিয়াস পরমাণুর সকল ভর বহন করে, আমরা জানি। অর্থাৎ আলফা কণার চাইতে নিউক্লিয়াসটা মাঝখানে যে আছে এটা অনেক বেশি ভারী, এই জন্য এটার সাথে সে ধাক্কা খেয়ে বিপরীত দিকে সংঘর্ষে লিপ্ত হয় এবং ফেরত আসে। এই থেকে তিনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর পুঞ্জীভূত হয়ে আছে, অর্থাৎ নিউক্লিয়াসই পরমাণুর প্রায় সকল ভর বহন করে। এই থেকে সিদ্ধান্ত নেন, অর্থাৎ ভারী একটি কণা মাঝখানে থাকার কারণে কি হচ্ছে, আলফা কণাটা যখন এই মাঝখান দিয়ে যেতে চায় তখন সে পুরোপুরি বেঁকে যায় বিকর্ষণ হয়ে। এ থেকে উনি সিদ্ধান্ত নেন যে ভারী একটা বস্তু আছে এবং এই ভারী বস্তুটাই পরমাণুর সকল ভর বহন করে। 3 নাম্বার হচ্ছে, যেহেতু আলফা কণিকা ধনাত্মক চার্জযুক্ত। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, লক্ষ্য করো, যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, একটু আগে বলেছি ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম পরমাণুকে আমরা আলফা কণা বলি। তাহলে যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে আলফা কণা পরমাণুর কেন্দ্র দ্বারা বিকর্ষিত হয়, সেহেতু পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এ থেকে আমরা আরেকটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি যে মাঝখানে একটি ধনাত্মক চার্জযুক্ত কণা আছে, কারণ আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত কণা। আবার যখন এর মধ্যে দিয়ে মাঝখানে যায় আলফা কণাটি, তখন পুরোপুরি বেঁকে যায়। তাহলে বোঝা যাচ্ছে আলফা কণা পজিটিভ চার্জ, আবার মাঝখানের বস্তুটিও পজিটিভ চার্জ। অতএব একটি পজিটিভ আরেকটি পজিটিভকে বিকর্ষিত ফলে বুঝায় নেওয়া হয় যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কিছু আছে। তিনি এই ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝলে? আমি আবার বলছি, যেহেতু আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা, আবার মাঝখান দিয়ে যখন এই ধনাত্মক চার্জযুক্ত কণাটি যায় তখন এই কণাটি পুরোপুরি বেঁকে যায়। তার মানে এই মাঝখানের এই পদার্থটি দ্বারা আলফা কণাটি বিকর্ষিত হচ্ছে, অর্থাৎ এখানে ধনাত্মক চার্জযুক্ত একটি কণা অবস্থিত। এ থেকে উনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি কণা থাকে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিউক্লিয়াসের শনাক্ত করে ফেললাম এবং পরমাণুর গঠন সম্পর্কে ধারণাগুলোও আমরা দিলাম। তো আবার আমি বলছি 3 নাম্বার পয়েন্টটা, যেহেতু আলফা কণিকা ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে আলফা কণা পরমাণুর কেন্দ্র দ্বারা বিকর্ষিত হয়, তাই পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত হবে। তিনি ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। তার মানে পরমাণুর গঠন সম্পর্কে ধারণাও আমরা পেয়ে যাচ্ছি। সর্বশেষ আরেকটি পয়েন্ট তোমরা লিখবে, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড হিসাব করে দেখেন নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু এই তথ্যটি আমরা পড়েছি যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। যেহেতু পরমাণুর ব্যাস 10⁻⁻10 মিটার, সেখানে পরমাণু সমূহের নিউক্লিয়াসের ব্যাস 10⁻15 থেকে 10⁻14 মিটার, অর্থাৎ অত্যন্ত ছোট। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অত্যন্ত ছোট।
এভাবে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণার সাহায্যে নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠনটা ব্যাখ্যা করেন। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে আলফা কণার সাহায্যে আমরা কিভাবে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করলাম। তাহলে আমি আবার সংক্ষিপ্ত আকারে বলছি, এম হচ্ছে আলফা কণা, কিউ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আলফা কণার সাহায্যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কথাটা সারসংক্ষেপ আমি বলি যে 99% আলফা কণা সোজা চলে যায়, আর বাকি 20,000 কণার মধ্যে একটি কণা মাঝখান দিয়ে যখন যায় তখন সে পুরোপুরি ফেরত আসে। তাহলে এ থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্ত নেন যে মাঝখানে একটি ধনাত্মক চার্জযুক্ত কণা আছে, ফলে আলফা কণাও হচ্ছে একটি ধনাত্মক চার্জযুক্ত কণা। তাই ধনাত্মক চার্জযুক্ত একটি কণা আরেকটি ধনাত্মক চার্জযুক্ত কণার সাথে বিকর্ষিত হয়ে পুরোপুরি বেঁকে যায়। তাছাড়া উনি এই সিদ্ধান্তও নেন যে মাঝখানে একটি ভারী বস্তু আছে, সেই জন্যই সেটা ফিরে যাচ্ছে আঘাত পেয়ে। হালকা যদি হতো তাহলে কিন্তু সে তাকে ভেদ করে চলে যেত বিকর্ষণ হলেও। তাহলে এই জন্য এইভাবে সিদ্ধান্ত নেন যে পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেন, এবং প্লাসের বাইরের জায়গাটা পুরো ফাঁকা, এ থেকেও বোঝা যায়, কারণ 99% কণাই সোজা চলে যাচ্ছে। তার মানে পরমাণুর ব্যাসও অনেক ছোট, 10⁻⁻10, আর নিউক্লিয়াসের তুলনায় দেখা যায় 10,000 থেকে প্রায় 1,00,000 গুণ ছোট পরমাণুর ব্যাস। অতএব এ থেকে পরমাণুর গঠনের ধারণা আমরা পেয়েছি, পাশাপাশি আমরা জানতে পারলাম যে পরমাণুতে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণিত হয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছ। আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তোমরা এই বাসায় এই অংশটি ভালো করে পড়বে। তাহলে এই সৃজনশীলটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি পড়েছি যে আলফা কণার সাহায্যে কিভাবে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করা যায়, অথবা আলফা কণা রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটি বর্ণনা করো এবং এই পরীক্ষা থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া যায়, কি কি সিদ্ধান্ত নিলাম পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। বাসায় ভালো করে পড়বে, এই বিষয়গুলি চর্চা করবে ভালো করে, কারণ গাণিতিক ভাবেই বিষয়টি আমরা প্রমাণ করেছি। পাশাপাশি আমরা গয়ের উত্তরটি আলোচনা করেছি, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন, সেটা তোমরা দেখতে পেরেছো যে কৌণিক ভরবেগ কিভাবে বের করতে হয়। অর্থাৎ গতে আমরা বোরের মতবাদকে প্রয়োগ করেছি, আর ঘতে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটি প্রমাণ করেছি। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা তাহলে এই জিনিসগুলি ভালো করে পড়বে, এবং তোমরা এই অংশটি আমি বাড়ির কাজ পড়া দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বিভিন্ন সিরিজ বর্ণালীর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। এটা পড়ে ফেলবে। আর যে সৃজনশীলটা আমি তোমাদেরকে আলোচনা করেছি পুরো সমাধান সহ, সেটা তোমরা ভালো করে পড়বে। বিভিন্ন সিরিজ বর্ণালীর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, এটা বাড়ির কাজ তোমাদের। সিরিজ বর্ণালীর ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দাও। তো শিক্ষার্থীরা, তোমরা এটা ভালো করে পড়বে বাসায়, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি বাসায় থাকবে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।